মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে কিংবদন্তিতুল্য আপসহীন রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শুধু দর্শক, আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হচ্ছে। এছাড়াও ইউটিউব এবং ফেসবুকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 পুনরায় মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে আলোচনা অনুষ্ঠানটি প্রচারিত হবে। এখন আসুন, যে দুজন বিশেষজ্ঞ আলোচক আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এসছেন তাদের সাথে আমরা পরিচিত হই। প্রথমেই বিএনপির নেতা সাইদুর রহমান সাইদ সোহরাব, সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। এরপর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আশরারুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্যে। ধন্যবাদ। আজকে প্রথমেই শুধু দর্শক, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু এখনও বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে তাকে নিয়ে যে পর্যালোচনা আলোচনা হচ্ছে, কত মানুষ জানাজায় এসেছিল। কেউ কেউ বলেছেন 1 কোটি, কেউ বলেছেন 75 লাখ, এমনিভাবে মানুষ আজকে বলছে। এবং বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন অবস্থান থেকে আমরা যে খবর সংগ্রহ করেছি, জানাজার যখন সময় হলো, মানুষ যেখানে ছিল সেখানেই তারা দাঁড়িয়ে গেছে। যে গাড়ি চালিয়ে যাচ্ছিল সে গাড়ি বন্ধ রেখে দাঁড়িয়ে গেছে, রিক্সাও বন্ধ রেখে দাঁড়িয়ে গেছে। এমনিভাবে অনেক ঘটনা, অনেক কিছুই আছে। আসুন আলোচনায় যাই সরাসরি। আমি প্রথমেই সাইদুর রহমান সাইদ সোহরাব সাহেব, বেগম খালেদা জিয়া ম্যাডাম দেশনেত্রী, তার যে 43 বছর 44 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা কি শিখেছি, আমাদের জন্য তিনি কি পথ নির্দেশ করেছেন, আপনি একটু বিশ্লেষণ করে বলুন। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচককে এবং মোহনা টিভি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এত বড় মাপের একজন নেত্রী। আমার সৌভাগ্য হয়েছিল যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1985 সালে ভর্তি হই। তার কিছু সময় আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে উনি আসেন এবং উত্তাল সময় এরশাদ বিরোধী আন্দোলনে তিনি যেভাবে আমাদেরকে সংগঠিত করেছে, ছাত্রদলকে সাথে নিয়ে, অপরাপর সংগঠনকে সাথে নিয়ে, উনি গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম আমরা দেখেছি এবং ওনার পাশে থেকে রাজনীতি করবার যে সুযোগটি মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, আসলে এরকম নেত্রী আর বাংলাদেশে কোনোদিন আসবে কি না এটা অবশ্য ভবিষ্যতে বলতে পারবে। আমরা যে জিনিসটি ম্যাডামের মধ্যে লক্ষ্য করেছি, উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন দেশকে, দেশের মানুষকে। ওনার জীবনের যতগুলো পদক্ষেপ, এগুলো আমরা দেখেছি সব দেশের পক্ষে এবং মানুষের পক্ষে। এবং গণতন্ত্র উত্তরণের জন্য আমরা যে সময়টা সরাসরি নেত্রীর সাথে থেকে আন্দোলন করার সুযোগ হয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজী মোহাম্মদ মহসিনুলের জিএস ছিলাম নির্বাচিত, এবং ওই সময়ে আমরা স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে যে সেই যে রাজনীতিটা, সেটা কিন্তু এত সুখকর ছিল না। ম্যাডাম কিন্তু যেদিন থেকে রাজনীতিতে আসছেন সেদিন থেকেই তার জীবনে কিন্তু আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। এবং এই যে 9টি বছর তিনি দীর্ঘদিন আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, সেখানে তিনি কোন স্বৈরাচার আপনাকে বলতে হবে? এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে। এবং এরশাদ অভ্যুত্থানের মাধ্যমে অনিয়মতান্ত্রিকভাবে সেখান থেকে একটি নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে উনি
ক্ষমতা হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। সেই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেত্রীর যে অর্জনটা, সেটা হচ্ছে তিনি আপোষহীন হয়ে গেলেন। জি, আমরা সেই আন্দোলনের মাঝপথে দেখেছি এই যে পতিত স্বৈরাচার, যে স্বৈরাচারটা বিদায় হলো শেখ হাসিনা, তিনি কিন্তু ওইরকম আন্দোলনের মাঝখানে এই স্বৈরাচার এরশাদ সরকারের সাথে এক হয়ে একটি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, যেটা আমাদের আন্দোলনকে ওই মুহূর্তে সাংঘাতিকভাবে বাধাগ্রস্ত করেছিল। তো সেই পর্যায়ে আমরা নেত্রী তখন আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য, আরও বেশি উজ্জ্বল, আরও বেশি উনি দীপ্ততার যে পদক্ষেপগুলো, সেগুলো আমাদেরকে মোহিত করেছে। আমরা আন্দোলিত হয়েছি এবং আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। এবং আপনি এটা স্বীকার করবেন, আপনি অনেক প্রাজ্ঞ এবং অনেক পুরনো, আপনি সবই জানেন যে ওই মুহূর্তে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মূল শক্তি ছিল ছাত্রদল এবং যুবদল এরকম, এবং তাদেরকে আমাদেরকে নিয়ে তিনি যে আন্দোলনটি এরশাদের বিরুদ্ধে করেছিলেন এবং যে সফলভাবে তার পরিণতি হয়েছিল। আপনি বোধহয় ওই প্রসঙ্গটা নিশ্চয়ই বলবেন নিশ্চয়ই। চট্টগ্রামে সেখানে কথা হয়েছিল যে এরশাদের কোনো নির্বাচনে যাওয়া যাবে না, শেখ হাসিনা বলেছিলেন, হ্যাঁ, এবং ঢাকায় এসে যিনি ওই নির্বাচনে যাবে সেই জাতীয় বেঈমান হবে। কিন্তু ঢাকায় এসে উনি সিদ্ধান্ত পাল্টে উনি নিজেই নির্বাচন, এবং সেই কারণে আপনি পরবর্তীতে লক্ষ্য করবেন যে 22 দলীয় যে ছাত্র ঐক্য তখন ছিল, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সবার নেত্রী হয়ে গিয়েছিল তখন। কারণ ছাত্রদের মধ্যে কিন্তু একটা দুর্বার ছিল যে এই স্বৈরাচারকে হটাতে হবে, এবং আন্দোলনের সাথে যে বিশ্বাসঘাতকতা শেখ হাসিনা তখন করেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা, আপনি লক্ষ্য করবেন যে 91 সালের নির্বাচনে অনেকেই কিন্তু ভেবেছিল যে বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না। আওয়ামী লীগ অনেকটা মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছিল, এরকম একটা অবস্থা। কিন্তু মানুষ কিন্তু আমাদের এই নেত্রীকে তার যে প্রাপ্যটা এবং তার আন্দোলনের যে আপসীনতা, সেটা পুরস্কার কিন্তু 91-এ মানে নীরব বিপ্লবের মাধ্যমে ভোট দিয়ে বিজয় অর্জন করিয়ে তাকে প্রধানমন্ত্রীর আসনে সমাসীন করেছেন। ধন্যবাদ আপনাকে। আবার আসবো এখানে অ্যাডভোকেট আসরারুল হক, আপনার কাছে যে প্রশ্নটা আমি এখন রাখতে চাই সেটি হলো, ম্যাডাম খালেদা জিয়া যে বিদায় নিয়েছেন, বিদায় নেবার পরে যে আরও বেশি উজ্জ্বল হয়েছে তার রাজনীতির বিভিন্ন পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো কিভাবে আজকে উজ্জ্বলতম হয়েছে সে প্রসঙ্গে আপনার একটি বিশ্লেষণ দিন। জি, ধন্যবাদ শ্রদ্ধাভাজন নাজবুল হক নান্নু ভাই এবং সহ আলোচক সাইদুর রহমান সাইদ ভাই এবং মোহনা টিভির অগণিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানাই। মানে আমরা দেখি নর্মালি একটা মানুষ মারা গেলে, সে রাজনীতিবিদ হোক বা যে কোনো পেশারই হোক, তার এই স্মৃতিচারণ করে অনেকে অনেক কথা বলেন। কিন্তু বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন রাজনীতিবিদ, যিনি জীবিত অবস্থায় আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মাতা, যিনি কিংবদন্তি এবং সর্বশেষ বাংলাদেশের অভিভাবক হিসাবে আবির্ভূত হয়েছিলেন। এবং এটা উনি দেখে গিয়েছেন। উনি জীবিত অবস্থায় হসপিটালে এই থাকা অবস্থায় অসুস্থ যে কদিন ছিলেন, এটা উনি দেখে গিয়েছেন। বাংলাদেশের অভিভাবক হিসাবে মানুষ তাকে গ্রহণ করেছে। এবং আপনি দেখেন যে পাশাপাশি কত নির্যাতন, ওনার 2 ছেলে এবং আরাফাত রহমান কোকোকে 2015 সালে তার অকাল মৃত্যু হয়। এবং এখন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে বর্তমানে তার পিতা নাই, তার ভাই নেই, তার মাও নেই, এককভাবে উনি আছেন। এত শোক তার ভিতরে, এত ব্যথা, এত যন্ত্রণা, এটা অন্য কোনো পরিবারে দেখা যায় না। এবং এগুলো করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। এত নির্যাতন এবং মানুষ যে একজন মানুষের উপর এত নিষ্ঠুর হতে পারে, এত প্রতিশোধ পড়ে, আপনি কল্পনা করেন যে প্রতিশোধের তো কিছু ছিল না, তার সাথে তো কোনো রকম গোলযোগ ছিল না, কিচ্ছু ছিল না, কোনো কিছুই ছিল না। এই শেষের দিকে ফ্যাসিস্ট হাসিনা, এটা সংবাদে এখন ভিডিও ঘুরে বেড়াচ্ছে যে উনি মরে না কেন, ওনার এত বছর এই হয়েছে সেই হয়েছে, এইভাবে মানুষ কথা বলেন। প্রতি উত্তরে বেগম খালেদা জিয়া এত মার্জিত সহকারে, এবং আমি দেখেছি কয়েকজন বলেছে
যখন 5ই আগস্টের পর ওরা পালিয়ে গেল, ওনার সাথে যারা দেখা করলো জি। বলল একটা শব্দ হাসিনার বিরুদ্ধে উনি একটা খারাপ কথা বলেনি, এবং বলেছে, তিনি বলেছেন যে সকলকে শান্ত থাকার কথা বলেছেন, সকলকে শান্ত থাকার কথা। এবং কোন রকম প্রতিশোধ নয়, নো, শান্ত শৃঙ্খলা এবং আইন মেনে চলার কথা আইন বলেছেন। মেনে চলার কথা বলেছে। এবং ওনার এই কথাগুলো সবাই ফলো করেছে, শুধু বিএনপি না। জি জি উনি বিএনপির শুধু নেত্রী ছিলেন না, উনি শেষ দিকে জাতীয় দল নেত্রী মত হিসেবে নির্বিশেষে পরিণত হয়েছে। সারা দেশের মানুষের নেত্রী ছিলেন। জি তো জাতি তাকে, আমরা জানাজায় দেখেছি বৃহৎ স্মরণকালের স্মরণীয় একটা জানাজা যেটা হয়েছিল। এমনকি অনেকেই বলছেন যে পৃথিবীতে বা দুনিয়াতে এত বড় জানাজা, এত জনসংখ্যা হয়নি, এর কেউ কেউ বলছেন, হ্যাঁ। সে কথাটা উল্লেখ করছি। ঠিক একইভাবে- আচ্ছা, এর মধ্য দিয়েই আপনি একটু জানাজার মধ্য দিয়ে একটি কথা আপনি বলুন, যে বিদেশে যে সমস্ত পত্রপত্রিকাগুলো এবং মিডিয়াগুলো যে প্রচার দিয়েছে এবং যেভাবে বেগম খালেদা জিয়াকে যেভাবে তুলে ধরেছেন, কূটনীতিকদের যে আগমন ঘটেছে এবং যার ফলে হয়েছে কি সকলেই আজকে তার অবদানকে স্বীকার করেছেন, পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে যে বন্ধুত্ব উনি যেভাবে বৃদ্ধি করেছেন, কূটনৈতিক তৎপরতা সে প্রশংসা করেছেন, বাংলাদেশে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বিদেশি মিডিয়াগুলো দেখেছি। এই প্রসঙ্গেও আপনি কিছু বলবেন? এটা যেভাবে ফলো হয়েছে, এবং অবশ্যই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে আমরা তাদের কাছেও কৃতজ্ঞ, তাদেরকেও ধন্যবাদ দেই যে তারা রাষ্ট্রীয়ভাবে এটা পালন করেছে। দেখেন ওনার স্বামী জেনারেল জিয়া জিয়াউর রহমান, হ্যাঁ, উনিও কিন্তু রাষ্ট্রীয়ভাবেই তার জানাজা হয়েছিল। একইভাবে, মানে কি সৌভাগ্য, একইভাবে রাষ্ট্রীয়ভাবেই কিন্তু তার ইয়েটা হলো। এবং এখানে যে অংশগ্রহণ কয়েকটা দেশের, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, নেপাল, তারা এসেছিল, তাদের নেপাল, প্রতিনিধি, ভুটান, মালদ্বীপ, হ্যাঁ। মালদ্বীপ, এবং বিদেশি কূটনীতিক বাংলাদেশে যতগুলো আসছে সবাই আসছে। এবং পত্রপত্রিকায় যেভাবে ফলাও হয়েছে, মনে হচ্ছে যে বর্তমান এদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, ঠিক এইভাবে জিনিসটা উপস্থাপিত হয়েছে। জি। এবং এটা একদিনের বিষয় না, এই খালেদা জিয়া মানুষের গভীরে, মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে খালেদা জিয়া আছেন, খালেদা জিয়া থাকবেন, বহুদিন থাকবেন। ধন্যবাদ আপনাকে। আবার আমি আসবো এখন, আবার আমি সাইদুর রহমান সাইদ সোহরাব, আপনি নিশ্চয়ই আপনি জানেন যে 1/11-এর সময় যারা মইনি আহমেদ এবং অন্যান্যরা যে চক্রান্তের মাধ্যমে যারা এসেছিলেন, তারা -2 ফর্মুলা জন্য একটা বের করেছিলেন, দুজনকে বিদায় দেবেন দেশ থেকে, তারা শাসন করবেন। সেই সময় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বিদেশে চলে গেলেন, কিন্তু ম্যাডাম সেখানে দৃঢ়তার সাথে বলেছিলেন, বিদেশে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশে আমার ঠিকানা, এখানেই আমি থাকব, এখানে ছেড়ে কোথায় যাব। তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো, কিন্তু তবুও তিনি আপোস করেননি, মাথা নত করেননি। তারপরের কথাটুকুও আপনারা জানেন, শেষ মুহূর্তে যখন তাদেরকে বিশ্বের কেউ স্বীকৃতি দিচ্ছে না, তখন ম্যাডামের কাছে যে হাত জোর করে সেখান থেকে প্রতিনিধিরা বলেছেন যে আপনি আসেন, শুধু আমরা যে অন্যায় করেছি, একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে যে ক্ষমতা আমরা গ্রহণ করেছি, সেটা আমাদেরকে আপনি মাফ করে দেবেন পার্লামেন্টে। কিন্তু উনি বলেছেন যে না, এটা আমি করতে পারি না, তিনি মাথা নত করেননি। তাহলে উনি কি মেসেজ, কিভাবে উনি আমাদের শিক্ষাটা দিলেন, একটু বিশ্লেষণ করে বলুন। না, আপনি ঠিকই বলেছেন। প্রথমেই তো বলেছি যে উনি একজন আপোষহীন নেত্রী ছিলেন নীতির ক্ষেত্রে। দেখেন 1/11-এ যে এত ওনাকে কষ্ট দেওয়া হলো, ওনাকে জেলখানায় রাখা হয়েছিল, একজন তো বিদেশে গেলেন। এবং আপনি দেখেন ম্যাডামের যে কতগুলো বৈশিষ্ট্য, প্রথমত যে উনি সাংঘাতিক একজন ভদ্র মহিলা, মানে ভদ্রতা, নম্রতা, সহিষ্ণুতা, এটা তার মধ্যে অনেক বেশি ছিল। আমি আপনাকে আরেকটা বলি যে আমরা ম্যাডামের একটা সিকিউরিটি ফোর্স ছিল আর কি দীর্ঘদিন, আমি আবার ওখানেও কাজ করেছি ওনার সাথে, কাছ থেকে আমি অনেক কিছু ওনাকে দেখেছি। তো ওনার মধ্যে যে এই যে মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি যেতে ভালোবাসা, এই যে 1/11-এর কিন্তু তাকে শেষে সুযোগটা নিতে পারতেন। এবং আপনি ঠিকই বলেছেন, এক পর্যায়ে তো তাকে এসে বলা হয়েছিল যে আমরা যা করেছি, কিন্তু উনি ওনার নীতির সাথে কিন্তু আপোষ করেন না। এবং দেখেন
শেখ হাসিনা যখন দেশের বাইরে চলে গেল চিকিৎসার নাম নিয়ে, আবার ওনাকে কিন্তু ফিরতে দিচ্ছে না, তখনও কিন্তু ম্যাডাম প্রতিবাদ করেছে, না কেন ওনাকে আসতে দিবেন না। ঠিক বলেছেন। হ্যাঁ, তখন তো উনি প্রতিবাদ করেছেন যে না উনি আসবেন না কেন। এই যে প্রতিটা বিষয়ে তার যে, কিন্তু ওখানে একটি বিষয় আপনি ঠিকই বলেছেন কথাটা, কিন্তু আপনার লন্ডনে সেখানে একটা হোটেলে এই তাদের সাথে কিন্তু গোপনে একটা আলোচনা হয়ে আন্ডারস্ট্যান্ডিং হয় যে তাদের অপরাধটাকে তিনি পার্লামেন্টে অনুমোদন দেবেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন। জি, এবং সেটা বলেছে যে এটা আমার এই আন্দোলনের ফসল 111, এবং তাদের সাথে তার একটা কমফোর্ট জোনে সবসময় ছিল। ম্যাডাম তো আপোষহীন, কোনোদিনই ম্যাডাম এই অন্যায়গুলোকে সে সহ্য করে নাই, কারণ সে মানুষের পক্ষে। এবং সবচাইতে বড় কথা যে উনি এত বেশি জাতীয়তাবাদী, বাংলাদেশি জাতীয়তাবাদী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন যে একটি স্বনির্ভর বাংলাদেশ, একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ, এবং এই যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যে আমাদের মানে যেটা ম্যাডাম বলেছেন যে আমাদের আচ্ছা, ঠিকানা। এখন এর সাথেই আপনি বলুন, এগুলো উনি করেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ধারায় এসেছিলেন তিনি সেই ধারার উন্নয়ন করেছেন, জি। শিক্ষার অগ্রগতি করেছেন, শিল্প কলকারখানা স্থাপন করেছেন, বেকারদের সেখানে চাকরি দিয়েছেন, এবং মহিলাদের জন্য তাদের শিক্ষা, তাদের কর্ম এবং তাদের যে সামাজিকভাবে সম্মানিত জীবনযাপনের ব্যবস্থা করেছেন। এখন আপনার কাছে প্রশ্ন হলো যে এই যে আমরা যে শিক্ষাটা পেয়েছি ম্যাডামের কাছ থেকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে, এই শিক্ষা আগামী দিনে কিভাবে চলতে হবে আমাদের, সেটা বলুন। সেটাই এখন আমাদের লক্ষ্য করার বিষয় যে আমাদের নেতা, পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অল্প সময়ে উনি আমাদেরকে যা দিয়ে গেছেন, জি। এবং সেটাকে ধরে ম্যাডাম খালেদা আপনি জিয়া, ঘটনাগুলো বলুন, ওভাবে বললে তো হবে না, সেটাকে ধরে কি ধরে না এই যে দেশের ওই যে আত্মনির্ভরশীল বাংলাদেশ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সার্বিক উন্নয়ন, উনি তো প্রথম এখানে আপনি এইভাবে বলুন যে উনি সেখানে আজকে বিদেশে যে আপনার যে যাদেরকে বিদেশে আপনার নিশ্চয়ই চাকরির জন্য বিদেশে সংস্থানের দ্বারটা উন্মোচন করেছিলেন, সেখানে জিয়াউর রহমান, এবং গার্মেন্টস ফ্যাক্টরিগুলো তিনি স্থাপন করবার জন্য বলেছিলেন যে ব্যাংক আছে, টাকা নিতে হবে নিয়ম মতো, এবং ম্যাডাম খালেদা জিয়া সেই পদক্ষেপ নিয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় স্থাপন করেছেন, শিশু এবং আজকে নারীদের জন্য ব্যবস্থা করেছেন, এবং চিকিৎসার অগ্রগতির জন্য ব্যবস্থা করেছেন। এইভাবে আপনাকে বলতে হবে। এগুলো তো আপনি জানেন এবং দেশবাসীও এগুলো জানে যে ম্যাডামের, এবং আগামী দিনেও আমরা ধারণা করি যে এটা করতে হবে। ম্যাডামের যে এই যে সুদীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, 3 বারের প্রধানমন্ত্রী, এবং তিনি এই যে দলটাকে এভাবে আজকে, বিএনপি তো ধরেন বাংলাদেশে এখন সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, এবং ম্যাডামকে যখন রাজনীতিতে উনি আসলেন, উনিই তো আমাদের ঐক্যের প্রতীক, এবং উনি ছিলেন বলেই তো আজকে বিএনপি এ জায়গায় এসছে, আমরা এই জায়গায় দাঁড়াতে পেরেছি। এবং আমরা আশা করব যে তার সুযোগ্য সন্তান আমাদের তারেক রহমান, এবং তিনি অবশ্যই, আমরা মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জন্য যা রেখে গেছেন, এবং তার ধারাবাহিকতায় এই দীর্ঘ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য যা কিছু করে গেছেন, এই যে আপনি যেগুলো বললেন যে উন্নয়ন, এগুলোকে আরও গতিশীল করে দেশে মানুষটা তো আসলে, আমরা যে দীর্ঘদিন ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করলাম, আমরা তো কথাই বলতে পারতাম না। এই টক শোতে এরকম ছিল যে কথা বলে আপনি নিচে যেতে পারবেন কিনা তার কোনো নিশ্চয় ছিল। সেটা তাহলে মানুষের কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার, এই যে মৌলিক জিনিসগুলো, তার জন্য যে এই যে দীর্ঘ 17টি বছর আন্দোলন করতে হলো, তাই না? এখানে তো উন্নয়ন অনেকটা ব্যাহত হয়েছে। এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল স্বনির্ভর বাংলাদেশ, স্পষ্টভাবে বলবেন যে দীর্ঘ 15-17 বছরে এই দেশের সমস্ত সম্পদ লুটপাট হয়েছে, পাচার হয়েছে, এই দেশের সমস্ত সম্পদ লুটপাট হয়েছে, অত্যাচার হয়েছে, শতাধিক মামলা, এটা পৃথিবীর কোথাও নাই। আমি হিটলার, মুসোলিনি, এবং সেই সময় সালাজার ছিলেন, হচ্ছে ফ্যাসিস্ট লিডার, পর্তুগালে ছিলেন, বুঝতে পেরেছেন, স্পেন, ফ্রাঙ্কো, কোথাও এত মামলা হয়নি বিরোধীদের, অত্যাচার হয়েছে, সুতরাং সকলেই ফ্যাসিস্ট ছিল। ঠিকই বলেছেন, ধন্যবাদ, আবার আসবো। আচ্ছা, অ্যাডভোকেট আশরাফুল হক সাহেব, আপনি তো নিশ্চয়ই জানেন যে ম্যাডামকে এত মামলা দিয়ে সেখানে বিভিন্ন আদালতে নিয়ে যাওয়া হয়েছে, সারাদিন সেখানে থাকতে হতো, এবং নানা ধরনের প্রহসনের মামলা। 71-এর মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিল, রক্ত দিল, অথচ আজকে ন্যূনতম সেখানে সৌজন্যবোধ ছিল না। আইন আদালতগুলো যেন প্রহসনের আদালত ছিল। আপনি একজন
অভিজ্ঞ আইনজীবী হিসাবে কি দেখেছেন, কি অভিজ্ঞতা ছিল? জি, এটা আপনি সঠিকই বলেছেন। আমি একটা মামলার কথা বলি, যেমন ধরুন জিয়া অরফানেজ ট্রাস্ট। জি এই মামলায় কি আছে? 2 কোটি টাকার এলিগেশন, টাকা তো আছেই, জি। এবং এটা বেড়ে 10 কোটি টাকা হয়েছে। কিন্তু সিম্পলি এটাকে অন্যভাবে যুক্তি দিয়ে আপনার যে বিচারক, যে আইনজীবী, আমাদের কথা না শুনে তার কথা শুনে ওনাকে 5 বছর কনভিকশন দিল। এটার এগেনস্টে আপিল করা হলো হাইকোর্টে, জি এবং যেটার কোনো রেফারেন্স নাই আজ পর্যন্ত। নর্মালি 5 বছরের কনভিকশন হলে হাইকোর্ট এটা বেল দিয়ে দেয়, এবং এটা শুনানির সময় ওই 5 বছর অনেক সময় উনি জি মওকুফ করে জি দেন। জি আর এখানে হলো টোটালি উল্টা। উনি ওনাকে 5 বছর বাড়িয়ে হাইকোর্ট বেঞ্চ, ডিভিশন বেঞ্চ তার 10 বছরের কনভিকশন দিল, যেটা হাস্যকর। ইতিহাসে হাইকোর্টের ইয়েতে নাই। অর্থাৎ যেভাবে পরামর্শ দেওয়া হয়েছে সেটাই করে। একদম। আমরা কোর্টে দাঁড়িয়ে দেখি জজ সাহেব ওনারা শুনানি করে 3 মিনিট 5 মিনিটের ব্রেক নেয়। ব্রেক নিয়ে কোথা থেকে কি পরামর্শ করে এসে জানি না, এসে তারপরে উনি অর্ডার পাস করে, এবং এটা এমন কন্ডিশনাল বেল একটা দিল যে বেলে ওনার কোনো বেনিফিট হবে না। এটা সরাসরি অ্যাপিলেট ডিভিশনে গেল। অ্যাপিলেট ডিভিশনেরও একই। তখনকার বিচার বিভাগ সম্পর্কে তো আপনারা জানেন যে একেবারে পলিটিক্যালাইজড হয়ে গিয়েছিল টোটাল বিচার বিভাগ। তো এইভাবে বিচার বিভাগটাকে টোটাল বিরোধী মানে দলের যারা আছে, বিচার বিভাগও দলীয়করণ হয়েছে। একেবারে দলীয়করণ। এবার এটাকে বলা আরেকটি প্রশ্ন আপনাদের দুজনের কাছে আমি করি। আচ্ছা, এই যে প্রচণ্ড শীত, আপনার এই শীতের মধ্যে আপনাদের মনে হয় না যে গভীর রাত্রে একজন ভদ্রমহিলা গাড়ি থেকে নামলেন এবং ফুটপাতে একটা কম্বল একজনের গায়ে বিছিয়ে দিন, এরকম অজস্র ঘটনা ঘটেছে না? আচ্ছা, এই ঘটনাটা কিন্তু উনি প্রচার পাওয়ার জন্য করেননি। উনি এটা করেছেন যে আপনারা সকলে আসুন, এসে এই মানুষগুলোর পাশে দাঁড়ান। এটাই তো উদাহরণ, তাই না? Right, right. এই জিনিসগুলো কিন্তু এই প্রচণ্ড শীতের মধ্যে আমাদের বোধহয় সকলেরই অবচেতন মনে, অথবা অধিচেতন মনে, অথবা সচেতন মনে আসে, তাই না? আমাদের এটাই অবশ্যই। মনে হয়। এবং দেখেন, এই যেটা রেফারেন্স আপনি দিলেন, এই মানবিকতা তার ভিতরে ছিল, জি প্রচণ্ডভাবে ছিল। থাকার ফলে আজকে পর্যন্ত 1991 থেকে 2001 যে 4টা সংসদীয় ইলেকশন, জি জি খালেদা জিয়া একমাত্র ক্যান্ডিডেট যে 5টা করে আসনে দাঁড়িয়ে 5টাতেই জয়। কোন আসনেই ফেল করেনি। 2008 সালে উনি 3টায় দাঁড়ালেন, যেখানে বিএনপিকে দেখানো হয় 30টা আসন, জি জি সেখানে 3টা উনি আসনে দাঁড়ালেন, 3টাতে বিজয়ী হলেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন, বিশ্বের হয়তোবা দ্বিতীয় উনি প্রধানমন্ত্রী। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, এইটা ওই যে ফ্যাসিস্ট হাসিনা, তার তো মানে সহ্য হয় না, যার জন্য সে এই ব্যক্তিগত আক্রোশগুলো যা আছে ওপেন সবার সামনে এইভাবে বলতো, এবং তাকে ওইভাবে বিচার, আমাদের কোর্ট ছিল, কোর্টের মাধ্যমে যত বেশি তাকে আরো মানে কোর্টের ইয়েতে নির্যাতন, রাখা যায়, নিপীড়ন, মানসিকভাবে সমস্ত কিছু ভাবে এটা করেছেন, সমস্তভাবে এটা এবং করেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আচ্ছা, এখন আপনাদের কাছে আমরা এই বিষয়গুলো তো আছেই। ম্যাডাম খালেদা জিয়া আমাদের কাছে কিংবদন্তি, লিজেন্ডারি, আমরা তো বলছি সকলে, আপনিও বলছেন, আপনিও জি। বলছেন। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময় ছিলেন উনি, এবং ম্যাডাম খালেদা জিয়া 44 বছর থাকলে উনি দেশ শাসন কিন্তু বেশি দিন করেননি, 10 বছর করেছেন। এর মাঝখানে যে শিক্ষাটা দিয়েছেন, আগামী দিনে আমি এই কথাটাই বলছিলাম যে দেখুন, আমাদের দেশে কৃষকদের সমস্যা আছে, শ্রমিকদের আছে, শিক্ষিত বেকারদের সমস্যা আছে, মেয়েদের আছে, মহিলাদের আছে, অনেকে লেখাপড়া শিখে চাকরি পায় না, শিক্ষিত বেকার আছে। এবং এই বিভিন্ন শ্রমজীবী মানুষ, শিক্ষিত মানুষ সকলেরই, এবং শিক্ষার অগ্রগতি, শিল্পের অগ্রগতি, সব কিছু মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিরাট দায়িত্ব আসবে বলে মনে হচ্ছে। নির্বাচনের রেজাল্ট কী হবে জানি না, কিন্তু অনেক বড় দায়িত্ব আসবে, সেটা আপনারা দুজনই বলেছেন। সেই দায়িত্বগুলো সুষ্ঠুভাবে আশা করা যায় যে সমাধানের পথে এগিয়ে যাবে, এবং জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার পথের দিকে দৃষ্টি রেখে আপনি কি মনে করেন? না, ঠিকই তো, সেটা তো একটা বিরাট দায়িত্ব সামনে। আমরা আশা করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে বিজয়ী হবে, এটা আমরা মনে করি এবং আশা করি, এবং মাঠের যে অবস্থা।
তো সেখানে তো একটা বিশাল দায়িত্ব বিএনপির উপরে পড়বে। এখন তো একটা নতুন চ্যালেঞ্জ সারা পৃথিবীতে, আজকের যে অবস্থা, যে একটা নতুন জেনারেশন তাদেরকে অ্যাড্রেস করা, প্লাস জি। বাংলাদেশে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাকে আমি প্রশ্ন জিজ্ঞেস করব হলো এই যে বাংলাদেশ এশিয়ার যে অবস্থানের মধ্যে রয়েছে আর কি, ভৌগোলিক অবস্থানের মধ্যে রয়েছে, সেখানে আপনার বৈদেশিক নীতি বা কূটনৈতিক তৎপরতা, তাকে সেখানে অব্যাহতভাবে এমন একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে প্রতিবেশী দেশগুলোর সাথে আমরা বন্ধুত্ব তৈরি করতে পারি। কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব এবং মিত্রতা বজায় রাখতে হবে, যেটা জিয়াউর রহমানও করেছিলেন, ম্যাডাম খালেদা জিয়াও করেছিলেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে চীনের সাথে আমাদের একটা ঐতিহ্যগত বন্ধুত্ব আছে, এটা আপনারা সকলেই জানেন। জি, সেই বন্ধুত্বটুকু বজায় রেখে এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে বজায় রেখে সম্মানজনকভাবে, যেমন আমাদের যদি আইনগতভাবে পানির যে প্রাপ্যতা, তিস্তা ব্যারেজ এবং আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে ছোট দেশ হোক বড় দেশ হোক, আমরা চুক্তি স্থাপন করে একটা নিয়মের মধ্য দিয়ে বন্ধুত্বের হাত প্রসারিত করতে পারি, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে। আপনার দুজনেই কি এটা মনে করেন? আপনি মনে করেন এটা? জি, আমি অবশ্যই মনে করি। এবং এটা যে বলেছেন যে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক আমাদের এটা রাখতেই হবে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। তবে ঠিক আছে, চীন বা ভুটান, বার্মা, এরা যারা আছে ঠিক, তবে যে দেশটা ফ্যাসিস্ট সরকারের সাথে বিগত দিনে তাদের সাথে একসাথে হয়ে আমাদের যে নির্যাতন, নিষ্পেষিত, বিভিন্নভাবে ষড়যন্ত্র এখনও করে যাচ্ছে, এই দেশটা সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। এবং এটা বিএনপির আগামী নেতৃত্ব এ ব্যাপারে বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী এবং জেনারেল জিয়াউর রহমান, ওনারাও, খালেদা জিয়া কিন্তু একটা ইয়েতে বলেছিল, ওদের হাতে আছে গোলামির জিঞ্জির, আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। তো এটা খুব ইম্পর্টেন্ট, এই দিকটা মনে রাখতে হবে এবং ওই দেশটা সম্পর্কে একটু আমাদের খুব সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে না, হবে। আমরা চেষ্টা করব নিশ্চয়ই। আমরা আশা করি যে আমাদের যে বক্তব্য, আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের এই ভূখণ্ডের মানুষ, তারা তো যুদ্ধ করে রক্ত দিয়ে একটা দেশ স্বাধীন করেছেন, তাই না? জি। সুতরাং তাদের সাথে আমরা কথা বলবো, কূটনৈতিক পর্যায়ে কথা বলবো, অবশ্যই, হ্যাঁ। এবং তারপরে আমাদের উভয় দেশের পারস্পরিক সাহচর্য এবং পারস্পরিক স্বার্থের দিকে দৃষ্টি রেখেই আমাদের দেশে এটা হবে। তাছাড়া আমাদের কোনো দাদাগিরি চলবে না। আমাদের দেশের, হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন। আর আরেকটি জিনিস যেখানে প্রায়ই বলা হয়ে থাকে আমাদের দেশের, সেটি হলো যে বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন সম্প্রদায়, ধর্ম, পাহাড়ি, পার্বত্য, আদিবাসী সব আছে, সকলের সমানাধিকারের ভিত্তিতেই এই বাংলাদেশকে আজকে একটি সঠিক দেশ হিসেবে উন্নয়নশীল থেকে দ্রুতগতিতে আপনার উন্নয়নের পথে যেতে হবে। নিশ্চয়ই আপনারা দুজনে নিশ্চয়ই একমত হবেন। এবং আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে সোহরাব সাহেব, যে আজকে আমাদের দেশের যত সম্পদ বিদেশে পাচার হয়েছে, লুটপাট হয়েছে, এই সম্পদও আবার ফিরিয়ে আনবার জন্য নিশ্চয়ই প্রচেষ্টাকে অব্যাহত রাখা যাবে। এক, দ্বিতীয়ত, যত অপরাধ হয়েছে এই দেশে, যত খুন করেছে, যত অন্যায় করেছে, তার সুবিচার হবে। আপনি মনে করেন এটা? হ্যাঁ, এটা তো হতেই হবে, কারণ এটা বিগত দিনে যে অন্যায়টা হয়েছিল, সেই অন্যায়ের তো প্রতিবাদ আসলে হয় নাই, করতেও পারে নাই। মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, মামলা হয়েছে, আমরা ঘরে থাকতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই। তো সেগুলোর তো যদি বিচার না, আর এই যে এত মানুষের রক্তপাত, সর্বশেষ আমরা 17 বছরের আন্দোলন এবং শেষ এবং জুলাইয়ের যে সময় যে এত মানুষের জীবন, এত ছোট ছোট বাচ্চাদের জীবন, এর বিচার হতে হবে না? এর বিচার তো অবশ্যই হতে হবে। এটা তো মানুষের একটা বিরাট চাওয়া যে এটার বিচার বাংলাদেশের মাটিতে গুম খুন হয়েছে, তারপরে আয়না ঘরের এখানে নির্যাতন হয়েছে, এগুলোর যদি বিচার না হয়, তাহলে আগামী সরকারের কাছে তো মানুষের চাওয়াটাই থাকবে সুবিচার, ন্যায় বিচারের ভিত্তিতে দেশটা চলবে, তাই না? একটা আর আমি আর একটা জিনিস যেটা বলবো, যে ম্যাডাম সম্পর্কে আরেকটা কথা আমার একটু বলতে হবে, যে ম্যাডাম যখন এই যে কেসটা উনি যেটা বললেন যে 2 কোটি টাকার মামলা, আলেয়া মাদ্রাসায় যে একটা ক্যাঙ্গারু কোর্ট করে, হ্যাঁ, ওখানে যে একটা ফরমাইশি, আমার সুযোগ হয়েছে প্রতিদিনই ম্যাডামের সাথে ওই কোর্টে যাওয়ার।
আর কি। কিন্তু আমি ম্যাডামকে যে বলছি প্রথমে যে উনার মতো একজন ভদ্র মহিলা, উনি দেখেন এটা কিন্তু একটা বেআইনিভাবে তাকে একটা মানে ট্রায়াল করা হচ্ছে, কিন্তু উনি সময় মতো যেতেন এবং ওখানে দীর্ঘ সময় বসে এই আর্গুমেন্টগুলো শুনতেন। এবং আমাদের কোনো অ্যাডভোকেট যদি কোনো কারণে উত্তেজিত হতেন বা ওখানকার পরিবেশটা ঠিক করে ম্যাডাম ধমক দিতেন, এই তোমরা এরকম করবা না। এই যে ওনার যে একটা বড় মন, আইনের প্রতি যে শ্রদ্ধা, এবং উনি আসলে ওনার তুলনা উনি নিজেই, আমরা আসলে একটা অমূল্য সম্পদ হারিয়েছি। মানে অসাধারণ স্নেহশীল ছিলেন স্নেহশীল এবং সকলের ছিলেন। প্রতি আমরাও জানি, হ্যাঁ, আমরা এবং- বহুদিন থেকেই আমরা জি, তো দেখি আপনি তো জানবেনই। আমরা- তা এখন ওনার ব্যাপারে হচ্ছে যে আমরা এমন একজন অভিভাবক হারালাম যে উনি তো এখন রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন, তাই না? মাঝখানেও দেখেন কিছু সমস্যা হওয়ার মতো কিছু অবস্থা সৃষ্টি হয়েছিল, ম্যাডাম কিন্তু এক কথাই সব কিছু জি, উনি ঠিক করে ফেলেছেন। এই যে অভিভাবকত্ব, এই যে একজন দেশে একজন মানার মতো একজন মানুষ থাকা, হ্যাঁ, আমরা অবশ্যই আমরা একটা অনেক বড় সম্পদ হারিয়েছি। এবং এই হারানোর পিছনে আওয়ামী লীগের যে তাদের যে ঘৃণ্য চক্রান্ত, ওনাকে যে একটা অস্বাস্থ্যকর জেলখানায় রেখেছিলেন এবং স্যাঁতস্যাঁতে এখন একটা জিনিস শুধু সকলেই বলে থাকেন যে আজকে যদি আওয়ামী লীগ সরকার যদি এই অত্যাচারের পদক্ষেপ না নিত, নিপীড়ন না করতেন, তাহলে হয়তো ম্যাডামকে আরো কিছুদিন আমরা জি বাঁচিয়ে জি রাখতে জি, সেটাই আমি বলতে চাচ্ছি যে এবং উনি বিদেশে চিকিৎসা করতে যাবে সেটাও করতে দেওয়া হয়নি। এবং উনি কতটা অমানবিক হতে উনি পারে। দেখেন একদম শেষ দিনের কথা যদি আপনার মনে থাকে, উনি কিন্তু হেঁটে হেঁটে জেলখানায় গিয়েছেন, হ্যাঁ, এটা তাই না? ঠিক, হ্যাঁ। তারপরে ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে, অস্বাস্থ্যকর জায়গায় আসার রাখা সময় তিনি হয়েছে, হুইলচেয়ারে এসেছেন, মানে হুইলচেয়ারে অসুস্থ, আসছে, কোনোরকম গুরুতর ভাবে, অসুস্থ। এবং গুরুতর অসুস্থ করা হয়েছে তাকে। এমনকি বিদেশে যখন চিকিৎসায় নিয়ে যাওয়া হয়েছে, তখন বিদেশি যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তার যারা এখানেও এসেছিলেন, জি। যে আপনার এটা তো অনেক আগে আনা উচিত ছিল, আনা অনেক উচিত আগে ছিল, এই জি। চিকিৎসা দিলে আমরা সেখানে ই করতে পারতাম। জি। এটার জন্য তাকে আমাদের জন্য তাকে বেদনা হতো। তাকে মানে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং এই যে অন্যায়, এই যে আমাদের নেত্রীকে অসুস্থ করে, এই যে আমরা যে একটা এত বড় একটা অমূল্য সম্পদ হারালাম, এটারও জি। বিচার হতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার কাছে আমি আর একটা কথা জিজ্ঞাসা করি দুজনের কাছে, সেটা হলো যে আন্তর্জাতিক আইনে অথবা আপনার যে এই দেশ থেকে যে অর্থ যেগুলো বিদেশে পাচার হয়েছে, লুট হয়েছে, সেগুলো ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনের ধারা কিভাবে প্রয়োগ হবে? এই বিষয়টা বোধহয় ইন্টারিম গভর্নমেন্ট স্টেপ নিয়েছে, জি, যে মানি লন্ডারিং যেগুলো টাকা মানি লন্ডারিং, বাইরে পাচার হয়েছে, এগুলো ফেরত আনার উপায় কি। তো কয়েকটা দেশ ইতিমধ্যে কাজ করছে, যুক্তরাজ্য, আপনার যুক্তরাষ্ট্র সহ 3-4টা দেশ, দুবাই, কাজ করছে। এখনও সঠিক ইয়েতে আসতে পারে নাই। এই সরকারের সাথে একটা তাদের আলাপ আলোচনা চলছে। তা আমার মনে হয় যে চলে আসবে, সব টাকাই এবং চলে কিছু আসবে। কিছু অ্যাকাউন্ট জব্দ বা কিছু কিছু সম্পদ এগুলো তো জব্দ ইংল্যান্ডে হলো। হয়েছে, বেশ কিছু হচ্ছে। অ্যাকাউন্ট জব্দ হয়েছে। ওই যে আপনার ওই ইয়ে ছিল যে কি মন্ত্রী সাইফুজ্জামান, জি। তার যে 636টা বাড়ি, এগুলো কিছু কিছু জব্দ হয়েছে। আর দেখেন আরেকটা জিনিস, যে এই ম্যাডাম যখন ওনাকে 2018 সালে জি। এই ফ্যাসিস্ট সরকার জেলে নিল, আপনি দেখেন 2024-এ যখন ইলেকশন হলো, ওনাকে গৃহবন্দী নাম কস্তে ইয়ে করে একটা বাসার মধ্যে বলতেছে আমরা বেল দিছি, কিন্তু কোথাও নড়চড় করবে না। আর আনিসুল হক ছিল একজন, শুধু এই সংবিধান দেখাতো, এখানে কোথায় আছে এই অর্ডারে আমি এর বেশি যেতে পারবো। তো মানুষকে কিভাবে বোকা বানাতো। তো ওই সময় ম্যাডাম যদি ওখান থেকে একটা শব্দ করতেন যে আপনারা ইলেকশন মানবেন না, রাস্তায় নামেন, ম্যাডাম কোনোদিন কোনো কথা বলেনি। এত রিজার্ভ এবং এত ওয়েটপূর্ণ মানুষ ছিল ম্যাডাম, যা ভাষায় আমরা মানুষকে বলতে পারবো কখনো না। উত্তেজিত করেন, কখনো করেনি। কখনই আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার কথা না, বলেন, একটা খারাপ ভাষা নিয়মের ব্যবহার মধ্য করেনি। থেকে, আইনের মধ্য থেকে, উনি সবসময় আইনকে ইয়ে শ্রদ্ধা জানিয়ে উনি আন্দোলন সংগ্রাম সবকিছু করবার জন্য বলেছেন। সবকিছু করবার এই যে জন্য। ছাত্ররা ম্যাডামের প্রতি এতটা কেন তারা আকর্ষণ অনুভব করে, তারা মায়ের আসনে সেখানে ম্যাডামকে তারা বসিয়েছেন। তিনি কিভাবে কতটা স্নেহশীল ছিলেন আমাদের প্রতি, এই অভিজ্ঞতাটা বাংলাদেশের মানুষ তারা দেখেছেন। আসলে সত্যি কথা বলতে গেলে মানুষ কখনো ভুল করে না। তারা এই যন্ত্রণা বেদনা ম্যাডাম সেখানে সহ্য করেছেন, বাংলাদেশের সকল মানুষ এটা বুঝতে পেরেছে, এবং সে কারণের জন্যেই তার এই বিদায় মানুষের হৃদয়ে বিদীর্ণ করে দিয়েছে, এবং তারা কখনোই ম্যাডামকে তারা ভুলতে পারে না, এবং এখনও তারা মনে করে যে হয়তোবা আছে,
আরও কিছুদিন হয়তো তাকে বাঁচিয়ে রাখা সম্ভাবনা ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেটা আর হলো না। তবে সেটা হলো না। তবে শুকরিয়া আল্লাহর কাছে, উনি চোখে দেখে যেতে পেরেছেন ফ্যাসিস্টরা কিভাবে দল বল গোষ্ঠী সহ পালিয়ে গেছে। ঠিকই বলেছেন, ঠিকই এদেশটা আবার এই অগাস্টে আবার নতুন ভাবে দেখা দিল। অবশ্যই। এটা উনি দেখে যেতে পেরেছেন, এটা আল্লাহর এটাই কাছে একটা হাজার বড় জিনিস। শুকরিয়া। আর একটা জিনিস হলো কি জানেন, যে আমাদের এখন কিন্তু আমাদের যে সামনে কিন্তু অনেক কাজ করার আছে, অনেক। এবং আমাদেরকে খুব সতর্ক হতে হবে যে নতুন সরকার আসবে, যারাই আসুন না কেন, যারাই আসুক। সরকার আসলে অনেকেই কিন্তু সেই সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করে, অনেকে ঘেরাও করে রাখে, অনেকে সেখানে জনগণের কাছে যেতে দেয় না, অনেকে সেখানে বিভ্রান্তিমূলক তথ্য সেখানে দিয়ে থাকে, ব্যুরোক্রেসি দিতে পারে এবং অন্যান্যরাও দিতে পারে, এবং সেদিকে সতর্ক থাকতে হবে। এটা নিশ্চয়ই আপনি মনে করেন। হ্যাঁ, অবশ্যই। এবং যদি সতর্ক থাকেন এবং যদি সেভাবে যদি তারা এই সরকার যদি পরিচালিত হয়, তাহলে আমরা ধারণা করতে পারি আমাদের বাংলাদেশ শিক্ষা বলুন, স্বাস্থ্য ক্ষেত্রে বলুন, বিদ্যা শিক্ষা, তারপরে ইন্ডাস্ট্রি বলুন, কল কারখানা সব এবং দিক থেকে এগিয়ে যাবে। বেকার মানুষ, সমস্ত কিছুই ধীরে 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 নিঃসন্দেহে একটা ভালো একটা দেশ হিসেবে গড়ে উঠবে, যেভাবে সিঙ্গাপুর গড়ে উঠেছে বা অন্যান্য দেশগুলো গড়ে উঠেছে। এই জন্যই আমাদের দক্ষ মানুষ এবং শিক্ষিত মানুষদের আমাদের প্রয়োজন, এবং দেশপ্রেমিক আজকে মানুষদের সংঘবদ্ধ করা উচিত। বাংলাদেশকে যারা ভালোবাসে। জি 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 জি, ঠিকই বলেছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আলোচনা করার জন্য। শ্রোতা দর্শক, আমরা ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে আমরা কথা বললাম। তিনি মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের সেখানে কথা বলার অধিকার, মানুষের সম্মানজনকভাবে বেঁচে থাকার অধিকার, খাওয়ার অধিকার, শিক্ষা গ্রহণ করার অধিকার, এই অধিকারের জন্য তিনি চেষ্টা করেছেন। আজকে 1 জানুয়ারি নববর্ষ, আমাদের তো শুভেচ্ছা জানানোর কথা, কিন্তু আমরা একটু বেদনাহত হয়ে হয়তো সেখানে আমরা ভুলে যাই। তা আসুন অধিকার নিয়ে আমরা কিভাবে, ম্যাডাম যেভাবে অধিকারের কথা বলেছেন, আজকে 1 জানুয়ারি কত শিশু জন্মগ্রহণ করেছেন, আসুন সেই সম্পর্কে সুকান্ত ভট্টাচার্যের কবিতার কয়েকটি লাইন আমরা এখানে একটু পড়তে চাই। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার কাছে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। ম্যাডাম যে অধিকারের কথা বলেছিলেন, ওই শিশু চিৎকার করে সেই অধিকার ব্যক্ত করেছে। আজকে সেই অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ধন্যবাদ।